স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। বেশি কাঁটাছেঁড়া না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা এবং জনগণের ভালোর জন্য নির্বাচন চায় বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কারো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তবে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। আর দ্রুত নির্বাচন না হলে সমস্যা আরও বাড়বে। আর এর সুযোগ নিচ্ছে স্বৈরাচার সরকারের দোসররা। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা ফেরত আসুক। কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না, যার ফলে কি হলো, যার ফলে দেখেন ওইটা মেনে নেওয়ার পরে আমরা হেরেছি, তারপর ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি অনলাইন সংস্করণে সোমবার প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এছাড়াও বাংলাদেশ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে বলেও দ্য হিন্দুকে নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে, এমন প্রত্যাশা কমনওয়েলথের। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস স্বস্তি প্রকাশ করেন। আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন, বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দল প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তারা বলেন, নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয়। The Commonwealth came here to observe elections. বাংলাদেশের সবশেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন হবে। বাংলাদেশ will be a success story for the Commonwealth and for the whole world. তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। অন্তর্বর্তী সরকার গত 23 অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এর আগে এবছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না, স্পষ্ট জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা। এরই মধ্যে এই খাতে কিছু স্বল্পমেয়াদী সংস্কার করা হয়েছে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে। আর্থিক খাতের দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল, তবে 100 দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্মস আর ব্যাংকের নর্ম পরিপালন করে না। ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে স্যালভেজ করা, যেগুলো চলছে ভালো করে, ইনক্লুডিং আমার ন্যাশনালাইজড ব্যাংকগুলো।
বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তিতুমির কলেজে চলছে ক্লাস বর্জন কর্মসূচি। শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছেন ক্লোজ ডাউন। আজ তারা ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান করছেন। কোনো ধরনের রাস্তা অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দেবেন না শিক্ষার্থীরা। কলেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া ক্যাম্পাসের সামনে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের সাথে আজ তিতুমির কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের বসার কথা রয়েছে। এ বিষয়ে আশাবাদী শিক্ষার্থীরা। প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেহেতু বসার কথা বলছে, তার সম্মানার্থে আমরা আজকে আমরা আর বাইরে কোনো আন্দোলন কর্মসূচি করব না। আজকে ডিসিশন যদি আমাদের কোনো রকম পজিটিভ না হয়, সেক্ষেত্রে আমাদের তিতুমির ঐক্য আছে, সেটা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তিতুমির ঐক্যের পর্যায়ের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের নামে রাস্তা বন্ধ করাটা অযৌক্তিক। রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে করে তোলার দাবি করে নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা করাও অমানবিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে। মাওলানা সাদকে ইজতেমায় আসার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। এর আগে 1.5 ঘণ্টা কাকরাইলের সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দেন সাদপন্থীরা। এর আগে সকাল 9টায় মাওলানা সাদ কান্ধলভিকে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেবার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। তবে পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত পাশেই অবস্থান নেন তারা। এরপর তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একটাই দাবি, মাওলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন। আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনূস কখন আমাদের সাথে বসেন, কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের একটা মাত্র দাবি, সারা বিশ্বের আমির মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসবেন। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাজধানীর উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরো দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। ওনাদের আচরণ আজকেও কোর্টে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী শাসক হিসেবে ছিল, স্বৈরা আচরণ তাদের মধ্যে প্রকাশ পায়। আমরা জামিন চেয়েছি এই কারণেই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। শুধু রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই এবং সেই অর্ডারের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি আসতে দিব না, এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু, যারা এটা রটাচ্ছে এটা আমাদের দেশের শত্রু, এটা আপনারা প্রচার করেন।
একজন গ্রেপ্তার হয়েছে মানে আমাকে গ্রেপ্তার অস্ত্রধারী শুনেন না অস্ত্রধারী অনেক গ্রেপ্তার হয়েছে শোনো অনেক অস্ত্রধারী শোনেন অনেক গ্রেপ্তার হয়েছে ওখানে আপনার ওই যে পাবলিক প্রসিকিউটর কিন্তু একটা কিছু বলছে যে সব কিছু সব জায়গায় কিন্তু প্রকাশ করা যায় না এটা তো আপনারাও জানেন সব সময় কতগুলি জিনিস কিন্তু আপনারা এই খবরটা রাখেন যে এইটা আমার মুখটা শুনতে চাইতেছেন আপনি কিন্তু জানেন আমার মুখটা শুনতে চাইতেন কিন্তু আপনি জানেন আচ্ছা একজন করে বলেন শোনো আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার আর আপনার এদের থেকে আপনি লিস্ট নিয়ে সাথে সাথে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন আর আপনার র্যাবের কি আছে সিও আছে এখানে র্যাবের সিওরে বলবেন এদের যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে খালি আমার একটা অনুরোধ আপনি একটু নামগুলি একটু দিবেন আর যদি আমার সবাই কথা বললে তো আমি বলতে পারবো না তার মধ্যে একটা মামলার আসামি আমি তো আমার কথা হচ্ছে সেটা পিবিআইকে তদন্তের জন্য দিয়েছেন আসলে তদন্ত হচ্ছে কিনা বা আমরা এখনো জানি না আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে আটক করা হয়েছে পিবিআই জানিয়েছে আবু সাইদ হত্যা মামলার শরীফুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এবং ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিবৃতি আকারে আদালতে দিয়েছেন মামলার বাদী মামলার তদন্তের স্বার্থে গতকাল রাতে শরীফুল ইসলামকে আটক করা হয়েছে গত 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক রংপুর রেঞ্জের সাবেক উপ মহাপরিদর্শক আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাইদের বড় ভাই গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে পুলিশ জানান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় শ্রমিকরা গেল সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘণ্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখা হয় রাতে অবরোধ তুলে নিলেও আজ সকাল 10টা থেকে ওই সড়ক অবরোধ করে 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা এদিকে জিরানি এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকদের দাবি বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেওয়ার দাবি আদায় না হলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনায় সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা কৃষকের একই সঙ্গে শীতকালীন সবজি উৎপাদনে এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম বেগুন টমেটো লাল শাকসহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকাসহ অন্যান্য জেলায় চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি লাল শাক পালং শাক ফুলকপি ওলকপি মূলো বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয় ফুলকপিতে 20 থেকে 25,000 টাকা খরচ হয় আমাদের 40 থেকে 50,000 টাকা বেচা কেনা হয় গরমের সময় ফসল করি শুধু স্প্রে করতে হয় এই সময় বেশি স্প্রেও করা লাগে না আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর আমার এখানে যে শীতকালীন যে বৃষ্টি হয়ে গেল ক্ষতি হয়েছে চারা করতে আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলাবদ্ধতা আছে পানি সরতে হয়তো 10-15 দিন সময় লাগতে পারে বা 20 দিন সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে
যে পানি সরে গেলে ট্রেস তারা নিয়ে বসাবে, তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না। সবজি বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না, এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠানোর ব্যবস্থাও অনেক সময় করা হয়, কারণ যাতে বেশি হাত বদল না হয়। আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে। এবছর ডুমুরিয়া উপজেলায় ৫,৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে দিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। খেলার খবর। আইপিএলের চূড়ান্ত নিলামে নাম রয়েছে সাকিব আল হাসানের, তবে শেষ পর্যন্ত দল পাবেন কি? সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা আর সাকিবের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এবারের আইপিএলে তার দল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। চলতি মাসের শেষ সপ্তাহে হবে আইপিএলের 2 দিন ব্যাপী নিলাম। সেখানে সাকিব আল হাসান সহ রয়েছেন 12 টাইগার ক্রিকেটার। তাদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে সাকিব, তবে এবারের আইপিএলে দল পাওয়ার রেসে অনেকটাই পিছিয়ে দেশসেরা এই অলরাউন্ডার। বর্তমানে আইপিএলে জয় জয়কার হার্ড হিটার ব্যাটারদের। ভারতীয় লোকাল ক্রিকেটাররাই ফোটাচ্ছেন রানের ফোয়ারা। সবশেষ আসরেই রান উঠেছে ওভার প্রতি 9-এর বেশি। তাই নিলামে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের শীর্ষে থাকেন ওভার বাউন্ডারি হাঁকানো এক্সপার্টরা। সাকিব আল হাসানের স্ট্রাইক রেটটাই এবারে তার দল পাওয়ার রেসে সবচেয়ে বড় বাধা। তার উপর সাকিব থাকছেন বিদেশি কোটায়। তার স্ট্রাইক রেটে ব্যাট করার মতো ক্রিকেটার লোকালদের মধ্যেই ভুরি ভুরি। সেক্ষেত্রে ফরেন কোটায় পছন্দের তালিকায় সাকিব থাকবেন নিচের দিকেই। সাম্প্রতিক সময়ে সাকিবের পারফরমেন্স গ্রাফটাও খুব একটা আকর্ষণীয় হবে না ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। আন্তর্জাতিক টি-20 থেকে এরই মধ্যে অবসরে গেছেন সাকিব, বয়সটাও 37। টাইগার জার্সি গায়ে সাকিবের সবশেষ 24 ইনিংসে 50 আছে মোটে একটা, তাও টি-20 বিশ্বকাপে। সে আসরে বল হাতে 7 ম্যাচে 3 উইকেট পেয়েছিলেন সাকিব। আইপিএলে সাকিব সবশেষ মাঠে নেমেছিলেন 2021 সালে। সেখানে দেখা যায়নি পুরনো সাকিবকে। ব্যাট হাতে সুযোগ পেয়েছেন কম, তবে কাজে লাগাতে পারেননি সেটাও। বল হাতে 8 ম্যাচে পেয়েছিলেন মোটে 4 উইকেট। এই টুর্নামেন্টে সাকিবের সেরা সময় ছিল 10 বছর আগে। 2014 সালে 13 ম্যাচে 11 ইনিংস ব্যাট করে তুলেছিলেন 227 রান, উইকেট ছিল 11টা। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা, আর সেটা বুঝেই নিজের ভিত্তিমূল্য কমিয়ে 1 কোটিতে নামিয়ে এনেছেন সাকিব। তবে এরপরও তার দল না পাবার সম্ভাবনাটাই বেশি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার আরও কিছু সংবাদ এক নজরে। 1924 সালে তৎকালীন ভারত সম্রাটের আদেশে ঢাকার পল্টন, সেগুনবাগিচা সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বসতি স্থাপনের উদ্দেশ্যে লিজ দেয়া অকৃষি পতিত ভূমির নামজারি এবং খাজনা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই দাবি জানান ভূমি ব্যবহারকারীরা। যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি। রাতে সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদারীপুরে অ্যাডভোকেট সর্দার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামি পক্ষের লোকজন। সকালে সংবাদ সম্মেলনে অভিযুক্ত আসামির স্ত্রী মোসাম্মেদ আরফিন বলেন, নিহত জয়নাল জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ায় আসামির পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না। পঞ্চগড়ের সদর উপজেলায় প্রভাব খাটিয়ে জমি দখল, হামলা, বাড়িতে অগ্নিসংযোগ ও জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ডিসি অফিসের 2 কর্মচারীর বিরুদ্ধে। দুপুরে সংবাদ সম্মেলনে আইনুল ও জয়নালের বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।